আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার নীরব জনতা এবং জাগো জনতা চ্যানেলের মাধ্যমে আমার এই অনুষ্ঠানটি দেখছেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সেই সাথে যারা মেসেঞ্জারের মাধ্যমে আমার এই প্রোগ্রামটি শুনছেন, আপনাদের সকলের নিকট আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। দেখুন, প্রতিটি মানুষের কেউ না কেউ পছন্দের ব্যক্তি থাকে। আমি একটি উদাহরণ দেই, যেমন এর আগে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিপি নির্বাচনে আমাদের পছন্দের ইউটিউবার যেমন আমাদের ইলিয়াস ভাই, তারপরে পিনাকি দাদা, সেই সাথে মাসুম মাহবুব ভাই এবং কনক সারোয়ার ভাই, এরকম আমরা যাদেরকে সর্বময় দেখে ইউটিউবিং শিখেছি, তো তারা কিন্তু একটি সময় এসে তাদের পছন্দের প্রার্থীকে এগুলি বলেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা সাদিক কায়েম ভাইয়ের নাম বলেছে। তো এটা বলার অধিকার সবারই আছে, কে রাখবে কে রাখবে না এটা যার যার নিজস্ব ব্যাপার। তো ঠিক তেমনি আমারও একজন পছন্দের ব্যক্তি আছে, যিনি একসময় ঢাকার ডেপুটি মেয়র ছিলেন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা সম্ভবত আমি যদি ভুল না করে থাকি বিসিসিআই অথবা বিসিআইআই, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি সরকারি সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানও ছিলেন। ডেপুটি মেয়র হওয়ারও সুযোগ তাহার হয়েছিল এবং তাহার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির দায়িত্ব পালন করারও সরকারিভাবে সুযোগ হয়েছিল চেয়ারম্যান হিসাবে। দুটো প্রতিষ্ঠানে তার কোনো দুর্নীতি পাওয়া যায়নি এবং তৎকালীন মেয়ররাও প্রধান মেয়রের বিরুদ্ধে যতটুকু দুর্নীতির আঙ্গুল উঠেছিল, ডেপুটি মেয়র তাহার বিরুদ্ধে কোনো দুর্নীতির আঙুল উঠেনি। এবং সরকারি প্রতিষ্ঠান যে কেমিক্যাল ইন্ডাস্ট্রির দায়িত্বে ছিল, সেটা তো কোনো তার বিরুদ্ধে দুর্নীতির আঙুল উঠেনি। এবং একবার তিনি মাঝখানে যখন বিরোধী দলে ছিল, আওয়ামী লীগের দুষ্কৃতী দ্বারা গুলিবিদ্ধ হয়ে ওই গুলশানের ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি ছিলেন, তখনও তাকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল এবং তখন অ্যানি ভাইও ছিলেন। তো অ্যানি ভাই সাথে আমার পূর্বের একটু পরিচয় ছিল, যেহেতু আমি নাসিরউদ্দিন পিন্টু ভাইয়ের সাথে ছাত্র দলে কিছুটা সময় দিয়েছিলাম। আসুন আগে আমরা সেই ব্যক্তি, অর্থাৎ আমার পছন্দের সেই ব্যক্তিটির কিছু ছবি স্পলের মাধ্যমে আমরা দেখি, তারপরে মূল আলোচনায় আসি। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস সালাম সাহেব, এই ভদ্রলোকটিকে আমি ততটুকু দেখেছি যতটুকু আমি আমার নিজের মামাকে দেখেছি। যেমন আমার দুইজন মামা ছিল, একজন আজিজুল হক এবং আরেকজন মনিরুল হক, দুইজনই মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা বলে তাদের নাম বিক্রি করতে আসেনি, কিন্তু মনিরুল হক সাহেব প্রথম যখন বাংলাদেশের বিএনপি দল জনাব জিয়াউর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তৈরি করেন, তখন যুব দলের টাঙ্গাইল জেলার সহসভাপতি ছিলেন। সেই মনিরুল হক মনির সাহেবের মাধ্যমে আমি সালাম সাহেবের সান্নিধ্যে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। যেহেতু মনিরুল হক সাহেবকে আব্দুস সালাম সাহেব যথেষ্ট শ্রদ্ধা করেন, ভালোবাসেন এবং মনিরুল হক সাহেব জনাব আব্দুস সালাম সাহেবকে যথেষ্ট সম্মান এবং মর্যাদা দেন। তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক, যেটা ভাই ভাইয়ের মতো। তো সেই সূত্রে আমার আব্দুস সালাম সাহেবের কাছে যাওয়ার কিছুটা সুযোগ হয়েছিল এবং তিনি গুলিবিদ্ধ হওয়ার সময় ইউনাইটেড হাসপাতালে যেয়ে দেখার সুযোগ ছিল। এই বীর মুক্তিযোদ্ধা এবার
একটি কথা বলেছেন যেটি আসলে খুবই মানে ভালো লাগার মতো। যেমন দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল ঢাকার মেয়র হওয়ার, দীর্ঘদিন একটা স্বপ্ন ছিল ঢাকার মেয়র হওয়ার। এক সময় ঢাকার ডেপুটি মেয়র ছিলাম। সেই সময় থেকে চিন্তা ছিল আল্লাহর যদি ইচ্ছা হয়, যদি জনগণের ভোট পাই তাহলে মেয়র হব ইনশাল্লাহ। তার সেই কথাটি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমরা না হয় অনেক মেয়র তো দেখলাম, যেমন মাঝখানে যিনি মেয়র ছিলেন, আমরা সরকারি কবরস্থানে দাফন করতে গেলে আগে বাঁশ চাটাই এগুলি ফ্রি ছিল, কবর দেওয়া ফ্রি ছিল, কিন্তু সরকারি কবরস্থান যেমন আজিমপুর বলেন, তারপরে জুরাইন বলেন, বিভিন্ন কবরস্থানে একটা ফি নির্ধারণ করে দিয়েছিল, এমনকি 8 থেকে 10,000 টাকা পর্যন্ত একটা লাশ দাফনের ক্ষেত্রে নিয়েছিল। আসলে কি, তারা তো ঢাকার সন্তান নয়, ঢাকা শহর দিয়ে তাদের কি আসে যায়। শুধু তাই নয়, আমরা যারা সাধারণ মানুষ কম দামে ভালো মানের পোশাক কিনতে চাই, একটা সময় বঙ্গ মার্কেটে, বঙ্গ বাজার যাই বলি, সেখানে আমরা দৌড় দিয়ে যেতাম, কম দামে ভালো ভালো প্যান্ট শার্ট গেঞ্জি কিনতাম। সেই মার্কেটটাকে করলো কি, তৎকালীন মেয়রের সহযোগিতায় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। সেখানে বহুতল ভবন হচ্ছে, তার মানে সেটা একটা মানে ওই দামি মার্কেট হিসাবে পরিণত হচ্ছে। ধূলিসাৎ হয়ে গেল অনেকগুলো নিরহ সাধারণ মানুষের স্বপ্ন, এবং যারা ক্রেতা ছিল, যারা বিক্রেতা ছিল, সকলে হতাশ। এমনকি বলিউডের মানে সুপারস্টার সালমান খানও এই বঙ্গবাজার আগুন লাগাতে দুঃখ প্রকাশ করেছেন। তো আগুনটা কে লাগিয়েছে, না লাগিয়েছে, কেন লাগিয়েছে, তৎকালীন মেয়রের অনেক দুর্নীতি সবাই কম বেশি জানে। তো আমি না হয় কারো বদনাম নাই বললাম, অন্তত যিনি ঢাকার সন্তান, বীর মুক্তিযোদ্ধা এবং ডেপুটি মেয়র ছিল, অভিজ্ঞতা ছিল, তাকে না হয় এবার আমরা মেয়র বানাই। এবার না হয় আমাদের স্লোগানটি যদি এমন হয়, আসুন ঢাকাবাসীরা, ঢাকার নীরব জনতারা এবং ঢাকার জাগো জনতারা এবার ঢাকার সন্তানকে মেয়র বানায়, যেন আমাদের আবর্জনাযুক্ত ঢাকা আবর্জনা মুক্ত এবং পয় নিষ্কাশনের জলাবদ্ধতা মুক্ত হয়। প্লিজ আসুন না, আমরা একবার দেখি। হয়তো আমি এইভাবে তার পক্ষে প্রচারণা করছি এটা না ভেবে একবার ঢাকার সন্তানকে ঢাকার দায়িত্ব দেই। আমরা সকলে জানি যে যে এলাকার লোক, সে এলাকায় সে কখনো নষ্টামি তেমন কিছু করে না, কারণ তার সে এলাকা নিয়ে থাকতে হবে। আর যারা উড়ে এসে জুড়ে বসে, তারা অকারেন্স করে চলে যায়। এটা আমাদের সমাজের অনেক ক্ষেত্রে হয়েছে। তো আমি আশা করি আমিও সেই পিনাকিদা, ইলিয়াস হোসেন ভাই এবং আমাদের যে আরও যাদের কথা বলেছি, যেমন কনক সারোয়ার ভাই, মাসুম মাহবুব ভাই, তাদের মতো আমিও আমার নিজের পছন্দের ব্যক্তি জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেবের মেয়র হওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম। যদি যোগ্য ব্যক্তি হয় অবশ্যই তাকে দিবেন। একটিবার আমরা ঢাকা শহরের সন্তানকে মেয়র বানাই। আপনারা ঢাকা শহরের সন্তানরা কিভাবে মেয়রের দায়িত্ব পালন করে সেটাও দেখেছেন, এবং এর বাইরে যারা উড়ে এসে জুড়ে বসে তাদেরকেও দেখেছেন। তো আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা করবেন। আমি আমার মতামত ব্যক্ত করলাম, এবং বর্তমানে মতামত ব্যক্ত করার অধিকার সকলের আছে। আরেকটি অনুরোধ, যারা আমার এই অনুষ্ঠানটি আমার জাগো জনতা নীরব জনতা ইউটিউব চ্যানেলে দেখেন এবং ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে দেখেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো
মেসেঞ্জারের মাধ্যমে দেখেন, সকলে অন্তত প্রথম থেকে টেনে দেখবেন, মাঝখান থেকে না দেখে, তাহলে প্রতিটি কথার মিল এবং সাদৃশ্য পাবেন। আজকে এখানে বিদায় নেই। আসসালামু আলাইকুম।